এমন সময় সদর দরজার বেলটা বেজে উঠল। পুষ্প হাঁপ ছেড়ে বাঁচল। এখন কথা ঘুরে গেলেই বাঁচে। প্রিয়া উঠে চলে গেল দরজা খুলতে, লাফিয়ে লাফিয়ে গেল দরজার দিকে। ভেবেছে হয়তো এলাচিকে নিয়ে এসেছে পার্থ। হাসি মুখে মুখ নিয়ে দরজাটা খুলে দিল, কিন্তু বাইরে অন্য কিছু দেখে মুখটা পাঁচে হয়ে গেল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে কালো সানগ্লাস, হাতে একটা টলি ব্রেক, গায়ে ওয়েস্টার্ন ড্রেস পরা, হাঁটুর নিচ পর্যন্ত একটা ফ্রক টাইপ জামা, নিচে সালোয়ার বা প্যান্ট নেই, ফর্সা পা হাঁটুর একটু নিচ থেকে দৃশ্যমান, জামার উপরের অংশে চিকন ফিতাওয়ালা হাতা, হাত পুরোটাই দৃশ্যমান। মেয়েটার এরকম বেশভূষা দেখে মুখ বাঁকিয়ে বলল, ও ছানা আপু, তা কেমন আছো? হঠাৎ এ বাড়িতে কেন এলে? মেয়েটা নিজের চশমাটা মাথায় উঠিয়ে রেখে বলল। ইটস সানা, নট সানা। প্রিয়াও বেশ ভাব নিয়ে বলল। ইয়া হোয়াটএভার। তুমি বলো এখানে কি করছো? প্রিয়াকে সাইডে চাপিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল। তোমাকে কেন বলবো? তুমি কি বাড়ির মালকিন? প্রিয়া তার পেছনে পেছনে আসতে আসতে বলল। আমি কখন বললাম আমি বাড়ির মালকিন? ছানা আপু, তুমি না বড্ড বেশি বোঝো। ওহ, জাস্ট শাট আপ। ওকে। প্রিয়া মুখ ভেঙচি কেটে পুষ্পের পাশে গিয়ে বসল। সানা প্রথমে পূর্ণিমা বেগমের কাছে গেলেন, গিয়ে একেবারে তাকে সালাম করলো, বলল টেনে টেনে। আন্টি, কেমন আছেন আপনি? আমাকে তো একদমই ভুলে গেছেন। আমার সাথে বিয়ে ঠিক করে পার্থকে বিয়ে দিয়ে দিলেন অন্য কোথাও, অথচ আমাকে ডাকলেনও না। পূর্ণিমা বেগম বেশ বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, একটু হেসে বললেন। তা তা নয় মা, পাথর বিয়েটা তো হুট করে হয়ে গেছে, এই জন্য কাউকে তেমন কিছু বলা হয়নি। কিন্তু আন্টি, বিয়েটা তো আমার সাথে হওয়ার কথা ছিল। এই কথার জবাব দিল পুষ্প সানার মতো করেই বলল। আর এটা তোমাকে কখন কবে কে বলেছে যে পার্থর বিয়ে তোমার সাথে হওয়ার কথা ছিল? সানা পুষ্পর দিকে তাকিয়ে আগাগোড়া পরখ করে বলল। ওহ মিসেস চৌধুরী জি, তুমি হয়তো জানো না, কিন্তু পিপি বলে রেখেছিল বিয়েটা আমার সাথেই হবে। যাই হোক, যা হওয়ার হয়েছে তা তো হয়েই গেছে। ওটা নিয়ে কথা না বলি, ভবিষ্যতে কি হবে সেটা ভাবি। হ্যাঁ, এই তো বুঝে গেছো। আমার সামনে আমার স্বামীকে নিয়ে যদি একটু কম কথা বলো তাহলেই খুশি হব। সানা বাঁকা হেসে সোফায় গিয়ে বসে পড়ল, ব্যাগটা সাইডে রেখে বলল। আন্টি, পিপি কোথায়? দেখছি না তো কাউকে। অহনা তো অফিসে, সেই সকালে যায়, আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায়। কিন্তু তুমি এই সময়ে কি করে এলে? তুমি তো ইতালিতে ছিলে, তাই না? এলে কবে? হঠাৎ না জানিয়ে এলে যে? আন্টি, আমি কি এবাড়ির মেয়ে নই? আসতে পারি না আমি এখানে? আমি কি তোমাদের পর? প্রিয়া ও ঢং করে বলল। ইউ আর নট দ্য গার্ল অফ দিস হাউস, ছানা আপু। তুমি জাস্ট এ বাড়ির গেস্ট, অহনা আন্টির ভাইয়ের মেয়ে, নাথিং এলস। পূর্ণিমা বেগম প্রিয়াকে চোখ রাঙানি দিয়ে সানাকে বলল। ওর কথা বাদ দাও মা, তুমি তো আমাদের মেয়ের মতোই। তুমি যখন পারো আসতে পারো, এখানে সমস্যা নেই। হঠাৎ চলে এলে এজন্য জিজ্ঞেস করলাম। সানা বলল। আমি জানি আন্টি, আপনারা আমাকে মেয়ের মতনই দেখছেন, বাট এখানে কিছু লোক আছে যারা আমাকে হিংসে করছে, বুঝেছেন তো? প্রান্ত হেসে কুটি কুটি হচ্ছে, হাসতে হাসতে সানাকে নকল করেই বলল। ইটস আন্টি, নট অ্যান্টিস। সানা আপু। আবারও হেসে উঠলেও প্রান্ত, প্রান্তর সাথে প্রিয়াও তাল মিলিয়েছে। সানা দাঁতে দাঁত পিষল, উপরে উপরে হেসে বলল। ইটস কল সানা, নট সানা বেবি। প্রিয়া আর অন্তু দুজনেই মুখ চেপে হাসছে এবার। এই সানাকে তাদের কাছে জোকার ছাড়া কিছুই মনে হয় না। চেহারা এত সুন্দর, কিন্তু ব্যবহার দেখলে মাথায় বাড়ি দিতে ইচ্ছে করে। অতিরিক্ত নষ্টা ব্যবহার। শুধু অহনা বেগমের ভাস্তি বলে বেশি কিছু বলে না। পুষ্প বলল। আচ্ছা তুমি বসো, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। আফটার অল বাড়ির বউ আমি, গেস্টকে তো আর খালি মুখে বসিয়ে রাখা যায় না। প্রিয়া নাকচ করে বলল। না, দরকার নেই, তুমি অসুস্থ, রুবি খালা করে দেবে। সমস্যা নেই, মাথা ব্যথা নেই এখন, আর খুঁড়িয়ে হাঁটতে সমস্যা হবে না। সানা বলল। ইটস ওকে, তোমাকে কষ্ট করতে হবে না। আমি এমনিতেও এখন কিছু খাবো না, অনেক দূর জার্নি করেছি, একটু রেস্ট করব এখন। তাছাড়া কয়েকদিন তো থাকবই, তখন তোমার হাতের রান্না তো খাবই, নো টেনশন। আচ্ছা, আমি আগে একটু ফ্রেশ হয়ে আসি। আমার রুমটা ফাঁকা আছে তো?
তখনই সদর দরজা দিয়ে ঢুকলো পার্থ। চুলগুলো হালকা ভেজা, গায়ের শার্টেও বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে। পূর্ণিমা বেগম বিচলিত হয়ে পড়লেন। এ কি পার্থ, বৃষ্টিতে ভিজে গেছিস দেখছি। তোকে কতবার করে বললাম আজ বের হোস না, তবুও কেন বের হলি? এখন অসুস্থ হলে কি হবে বলতো? পার্থ মায়ের কাছে দাঁড়িয়ে বলল। সানা পার্থকে দেখে সুন্দর করে বসে সুন্দর মিহি গলায় বলল। কেমন আছো পার্থ? পার্থ শুধু বলল। চিন্তা করো না মা, আমি ভিজিনি, এটুকুতে কিছুই হবে না। উপরে গিয়ে গোসল করে নিব, প্রবলেম হবে না। ঠিক আছে। সানাকে আর উল্টো প্রশ্ন করলো না দেখে সে নিজেই বলল। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তুমিও ভালো আছো, তাই জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। ওয়াও, তুমি তো দেখছি আমাকে অনেক ভালো করেই জানো। প্রিয়া ফোন কেটে বলল। তোমাকে কে না জেনে বলো, আমরা সবাই তোমাকে চিনি এবং ভালোবাসি। পার্থ উপরে যেতে পা বাড়ালে পুষ্প বলে উঠল। আমার এলাচি কোথায়? পার্থ থেমে গেল, অন্যদিকে দাঁড়িয়েই বলল। গাড়িতে। প্রিয়া বলল। গাড়িতে কেন রেখে এলে? নিয়ে আসতে। ওটাকে আমার গাড়িতে জায়গা দিয়েছি, এটাই অনেক। আমার কাছে এর থেকে বেশি আশা করাটা বিলাসিতা। পারলে নিজে গিয়ে নিয়ে আয়। আর একটা কথাও ব্যয় করল না, চলে গেল উপরের দিকে। সানাও উঠে গেল বসা থেকে, ফ্রেশ হওয়ার বাহানা করে নিচেও চলে গেল উপরের দিকে। প্রিয়া গেল এলাচিকে আনতে। পার্থ উপরে এসে প্রথমে নিজের শার্টটা খুলে ফেলল। বৃষ্টিতে ভিজে গেছে সামান্য। শার্ট খোলায় বেরিয়ে আসলো নিখুঁত ভাস্কর্যের মতো শরীর, প্রশস্ত কাঁধ, সুগঠিত বুকের বেশি মজবুত বাইসেপস, সিক্স প্যাক অ্যাপ, সবে মিলে তরতাজা তাগড়া যুবক। এরকম পেটানো বডি দেখলেই মেয়েরা ফিদে হয়ে যায়। বিশেষ করে সানাদের মতো মেয়েদের তো মূল আকর্ষণই ছেলেদের এই শক্ত পেটানো বডি। এই যে সানা নামক মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে পূর্ণ দৃষ্টিতে দেখে যাচ্ছে পার্থকে এভাবে দেখে তার শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে। কেউ দরজায় দাঁড়িয়ে তাকে দেখছে, সেটা একটু হলেও বুঝতে পারল পার্থ। ভ্রুকুসকে পেছনে ঘুরতেই দেখল সানা দাঁড়িয়ে। ওকে দেখেই দাঁত কটমটিয়ে উঠল পার্থ। এখানে কি করছো তুমি? আমার অনুমতি না নিয়ে আমার রুমে কেন এসেছো? সানার মধ্যে বিচলিত ভাব দেখা গেল না। সে বিন্দাস হয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল। পার্থ, তোমার রুমে ঢুকলে বুঝি পারমিশন লাগবে আমার? পার্থ চোখ ছোট ছোট করে বলল। 1 মিনিট, হু আর ইউ? অনেক মজা করার অভ্যাসটা গেল না এভাবে। Shut up. Get out from here. You know, I'm not kidding with you. Now get lost. সানা না গিয়ে উল্টো এগিয়ে আসলো, শরীরের অঙ্গভঙ্গি বিকৃত করে বলল। দিস অ্যাটিটিউড, উফ, আই জাস্ট লাভ ইউর অ্যাটিটিউড। পার্থ চোয়াল শক্ত করল। এখন এক দফা অপমান করেই ছাড়বে এই মেয়েকে। তখনই রুমে ঢুকলো পুষ্প। সানার দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে বলল। সানা আপু, তুমি আমাদের ঘরে কি করছো? তোমার তো গেস্ট রুমে থাকার কথা, তাই না? তাহলে এখানে কি করছো তুমি? উনি ড্রেস চেঞ্জ করছে, তুমি সেটা দেখতে পাচ্ছ না? যাও নিজের রুমে যাও। যাচ্ছিলাম তো রুমেই, কিন্তু তোমার হাজবেন্ড আটকে দিল তার জাদুতে। আমার হাজবেন্ড জাদু জানে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে মৌমাছি ভাবে আর আমার স্বামীকে মধু ভাবে। সুযোগ পেলেই উড়ে উড়ে চলে আসে। এখন তুমি হেঁটে হেঁটে যেতে পারো এখান থেকে, দরজাটা ওই দিকে। সানা কিছু না বলে চুল উড়িয়ে হনহন করে চলে গেল বাইরের দিকে। পুষ্প গিয়ে একটা তোয়ালে বের করে নিয়ে আসলো পার্থর জন্য, সামনে এগিয়ে দিয়ে বলল। নিন, মাথা মুছে নিন, এতক্ষণে হয়তো শুকিয়ে গেছে। পার্থ তোয়ালেটা নিয়ে মাথা মুছতে মুছতে বলল। তোকে আমার খেয়াল রাখতে হবে না, আমারটা আমি করে নিতে পারি। আমি খেয়াল রাখছিও না। পার্থ তোয়ালেটা দেখিয়ে বলল। তাহলে এটা কি? এটা মানবতা। দিন দিন মানবতার ফেরিওয়ালা হয়ে যাচ্ছিস দেখছি। হতে হয়। বাই দ্য ওয়ে, এরপর থেকে আমাকে হাজবেন্ড বা স্বামী হিসেবে ডাকবি না একদম। দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং। সরি মিস্টার, যতদিন আপনি আমার হাজব্যান্ড আছেন ততদিন আমি ডাকবই। বিশেষ করে কিছু কিছু মৌমাছিদের দূরে রাখতে এই ডাক আমি ইউজ করবই। এতে আপনার সমস্যা হলে আমার কিছুই করার নেই। পার্থ পুষ্পর হাত টেনে সামনে নিয়ে আসলো, মুখোমুখি করে বলল। আমি বলেছি তোকে আমার পাশে ঘুরঘুর করা মাছি তাড়াতে? বলেছি আমি? আপনাকে কেন বলতে হবে? এটা আমার দায়িত্ব। আমি দায়িত্ব অবশ্যই পালন করব। একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি যতদিন আমার স্বামী হিসেবে আছেন, যতদিন আমাদের বিয়ে আছে, ততদিন অন্তত আপনাকে অন্য মেয়েদের কাছে ঘেঁষতে দেব না। যেদিন থেকে আমার আপনার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, সেই দিন
আপনি যে কোনো মেয়ের সাথে যা ইচ্ছে তাই করতে পারেন। আই উইল রিয়েলি ডোন্ট কেয়ার, বাট নাও আই হ্যাভ টু কেয়ার। আমাকে নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। যেখানে বিয়েটাই একটা খেলা, সেখানে কিসের দায়িত্ব? বিয়েটা আপনার কাছে খেলা হতে পারে, বাট আমার কাছে না। 3 কবুলে বাঁধা পড়েছি আমরা। আর 3 কবুলের শক্তি জানেন? না জানলে খুব শীঘ্রই জেনে যাবেন ইনশাআল্লাহ। তোর এই ঘ্যান ঘ্যান এখন সত্যিই সহ্য হয় না। মা যে কেন তোকে আমার গলায় ঝুলিয়ে দিল। ভুল বলছেন, সরি, ভুল বলছেন মিস্টার ইউভান, ভুল বলছেন। বড়ম্মু আমাকে আপনার গলায় ঝুলায়নি, আপনাকে ঝুলিয়ে দিয়েছে আমার গলায়, যেটা এখন আমার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। কবে যে মুক্তি পাবো আমি কে জানে। হতেও পারে একদিন এই গলার ফাঁসে দম আটকিয়ে মরে যাব আমি। পার্থ শুধু পুষ্পের চোখে কটমটিয়ে তাকিয়ে রইল। কি বলবে বুঝতে পারছে না, ভান্ডারে কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। তখনই দরজায় আসলো প্রিয়া। ওদের দুজনকে এত কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে চোখের সামনে হাত দিয়ে বলল, সরি, আমি কিচ্ছু দেখিনি, সত্যি দেখিনি। আমি যাই, পরে আসবো। তোমাদের হলে ডেকো আমাকে। পার্থ পুষ্প দুজনেরই কপালে ভাঁজ তৈরি হলো। ঠিক করে নিজেদের দিকে তাকাতেই দেখলো তারা অনেকটাই কাছাকাছি দাঁড়িয়ে। চোখে চোখে লড়াই করতে করতে কখন এতটা কাছে আসলো নিজেরাও জানে না। পার্থ পুষ্পকে সরিয়ে দিয়ে বলল, বাজে বলা বন্ধ কর। কি বলতে এসেছিস তাই বল। প্রিয়া চোখের উপর থেকে হাতটা সরালো। এবার দুজনকে আলাদা দেখে একটু কেশে বলল, তুমি আমাদের এলাচিকে গাড়ির ডিকিতে করে নিয়ে এসেছো? পিছনে সিটে বসিয়ে আনলেই তো হতো। ও তো ব্যাগের মধ্যেই ছিল। প্রিয়ার করে ছোট্ট কিউট দেখতে একটা বিড়াল, সাদা রঙের মাঝে একটু একটু বাদামি রঙও আছে। প্রিয়ার কোলে একদম গুটিসুটি মেরে শুয়ে আছে। কতদিন পরে যেন মালিককে পেয়ে একটু আয়েশ করে শুয়েছে। পার্থ চোখ উল্টিয়ে বলল, এটাকে আমার কাছ থেকে দূরে রাখবি। আমার রুমের আশেপাশেও যেন না দেখি, না হলে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। প্রিয়া চোখ বড় বড় করে বলল, সাহস তো খুব বেশি। আমাদের বাচ্চাকে হাতেও লাগাবে না তুমি। পুষ্প বলল, আপনার সমস্যাটা কি? ও আপনার কি ক্ষতি করেছে? ওকে নিয়ে এত মাথা ব্যথা কেন আপনার? আর ওর মালিকিন দুজনকে নিয়েই আমার মাথা ব্যথা। আর মাথা ব্যথাকে সবসময় লাথি মেরেই তাড়াতে হয়। পুষ্পকে কথা বলার সুযোগ না দিয়ে পার্থ ওয়াশরুমের দিকে চলে গেল। এখানে আর ফাও কথা বলে সময় নষ্ট করতে ইচ্ছে হচ্ছে না। পুষ্প বিড়বিড় করে বলল, দেখা যাক কে কাকে লাথি মেরে তাড়ায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে প্রিয়ার হাত থেকে আলাচিকে নিজের হাতে নিয়ে নিল। কতদিন পর তার পোষা প্রাণীটাকে দেখছে। মন ভরে আদর করে দিল কিছুক্ষণ। বিড়ালটাও ঘাপটে মেরে বসে রইল তার কোলে। ঘুটঘুটে আমানিশায় ঢাকা কক্ষ। আশেপাশে কোথাও কোনো শব্দ নেই। সারাদিন বৃষ্টি হওয়ায় রাতের পরিবেশটাও বেশ ঠান্ডা। খোলা জানালা দিয়ে বাতাসের সাথে ভেসে আসছে ভেজা মাটির সুবাস। রাত এখন অনেকটাই গভীর। মোবাইল ফোনের স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে রাত 2:20। প্রিয়া এত রাতেও ফেসবুক স্ক্রল করে যাচ্ছে। ফোনের হালকা আলো ছাড়া রুমে আর কোনো আলো নেই। মেসেঞ্জারে একবার ঢুকে দেখলেও হৃদয় এখনও অনলাইনে। হৃদয়ের আইডির ছবিটার দিকে তাকিয়ে রইল কতক্ষণ। দাঁত দিয়ে হাতের নখগুলো খুঁড়তে খুঁড়তে ভাবল, মেসেজ কি দিবে একটা? এত রাতে উনি অনলাইনে কি করছে? প্রেম টেম করে নাকি? আবার অন্য মেয়ের সাথে প্রেমের কথা ভেবেই বুকটা ব্যথায় বিষিয়ে গেল। আবার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজে থেকেই ভাবল, না, প্রেম মনে হয় করে না। আমিও তো এত রাতে অনলাইনে। আমি কি প্রেম করছো নাকি? এত রাত পর্যন্ত অনলাইনে থাকলেই কি প্রেম করা হয়ে যায় নাকি? এসব আজাইরা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো প্রিয়া। তুই হবি হৃদয় ভাইয়ের একমাত্র প্রিয়তমা। নিজ মনে 10-20 ভাবতে লাগলো। এরপর আবার কিছুক্ষণ ভেবে চিনতে একটা মেসেজ পাঠিয়েই দিল। ভাইয়া কেমন আছেন? এই মেসেজটুকু যাওয়া দেরি, সিন হতে দেরি হলো না। প্রিয়ার বুকটা ধক করে উঠল। এত তাড়াতাড়ি সিন করে ফেললো। মনে হয় মেসেঞ্জারেই বসেছিল। এখন ভয় করছে। এত রাতে মেসেজ দেওয়াটা মনে হয় ঠিক হয়নি। ওপাশে হৃদয় টাইপ করছে, এদিকে 3টে ডট লাফালাফি করছে। সাথে প্রিয়ার হৃৎপিণ্ডটাও সমান তালে লাফাচ্ছে। হৃদয়ের মেসেজ চলে এসেছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এত রাতে অনলাইনে যে? প্রিয়া নিজের ওঠানামা করতে থাকা বুকটাকে শান্ত করে লিখল। আসলে ঘুম আসছিল না, এই জন্য একটু ফোন দেখছিলাম। আবারও সাথে সাথে সিন হলো। হৃদয় ওপাশ থেকে লিখল, তা ঘুম আসছিল না কেন? প্রেমে পড়েছো নাকি? তোমাদের বয়সী মেয়েরা তো প্রেমে পড়লে ঘুমাতে পারে না। প্রিয়া লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হৃদয় ভাই কি করে বুঝলো প্রিয়া প্রেমে পড়েছে? সে কি জানে প্রিয়া যে তারই প্রেমে পড়েছে? এপাশ থেকে প্রিয়া বলল, এমন কিছু না, কিন্তু আপনি এত রাতে অনলাইনে কি করছেন?
আমার কত কাজ, একে ওকে সামলাতে সামলাতেই রাত পার হয়ে যায়। প্রিয়া বলল না, মেসেজের অর্থটা লিখল। মানে? ও তুমি বুঝবে না। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমাও তাহলে। বেশি রাত জাগা কিন্তু মোটেও ভালো নয়। প্রিয়া মনে মনে ভাবলো, এখনই বলে দিই মনের অনুভূতিগুলো, আর কতদিন চেপে রাখবে। শেষে না আবার অন্য মেয়ে এসে তাকে নিয়ে যায়। এরকমটা হওয়ার আগে সব বলে দেয়াই ভালো। প্রিয়ার ভেতরে অদৃশ্য এক বিশ্বাস জেগে ধরেছে। সে জানে একবার হৃদয় ভাইকে মনের কথাগুলো বলে দিলে সে আর ফিরিয়ে দিতে পারবে না তাকে। মনে একগাদা সাহস জুগিয়েই লিখল। ভাই, একটা কথা ছিল। এবার মেসেজ একটু দেরিতে সিন হলো। হৃদয় ব্যস্ততা দেখিয়ে বলল। হ্যাঁ বলো। প্রিয়া বড় একটা শ্বাস নিয়ে কিবোর্ডে ডিরেক্ট টাইপ করলো। আই লাভ ইউ। কিবোর্ডের লেখাটা সেন্টও করতে পারল না। হুট করে ভাইব্রেশন মোডে ফোনটা বেজে উঠল। অসাবধানতায় হাত থেকে ছুটে গেল ফোনটা। শুয়ে শুয়ে ফোন দেখার ওপর থেকে একেবারে নাকের উপরে এসে পড়ল সেটা। এত জোরে লাগলো যে চোখে পানি এসে গেল। এমনিতেও নাকে ব্যথা লাগলে চোখে পানি চলে আসে। এভাবে ফোনটা পড়ায় ব্যথা পেল অনেক। মুখের ওপর থেকে ফোনটা উঠিয়ে দেখলো অন্তু কল করেছে। অন্তুর ফোনটা দেখেই রাগ উঠে গেল শরীরে। উঠে বসে ফোনটা রিসিভ করে চেঁচিয়ে উঠল। আই অন্ধের বাচ্চা, ফোন কেন দিয়েছো তুমি? অন্তুর ওপাশে শান্ত স্বর। অন্তু আগে বল, তুই এত রাতে অনলাইনে কি করছিস? প্রেম করছি আমি, তোমার সমস্যা? হাত মুঠো পাকিয়ে নিল, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না আর জোর খাটিয়ে বলল। একটা থাপ্পড় দিয়ে কালের সবগুলো দাঁত ফেলে দেব। ওই ফেলচুষের বাচ্চা, বয়স কত তোর? থাপড়ে তোর প্রেম প্রীতি ছুটিয়ে দেব। তোমাকে ভয় পাই কে? আসো থাপ্পড় দিতে, তোমার দুগালে 4টা থাপ্পড় দিয়ে ঘরে পাঠিয়ে দেবো। অন্তুর কথায় পাত্তা দিল না, উল্টো অধিকার দেখিয়ে বলল। তুই কি ঘুমাবি নাকি আমি আসবো? আশ্চর্য, আমার ঘুম দিয়ে তুমি কি করবে? তুমি এত রাতে অনলাইনে কি করছো? অসময়ে ফোন দিয়ে আমার নাকটাকে ফাটিয়ে দিলে। এখনো ব্যথা করছে নাকি? শুধু তোমার জন্যই পেলাম ব্যথাটা। অন্তুর কণ্ঠ এখন মলিন হয়ে আসলো। আস্তে করে মলিন কণ্ঠে বলল। আর আমার ব্যথা, আমার পুরো ভেতরটাই যে ব্যথা, সে ব্যথার দায় কে নেবে? প্রিয়া ভ্রু কুঁচকে বলল। তোমার আবার কিসের ব্যথা? কি হয়েছে? অসুখ হয়েছে। অসুখ হয়েছে তো ডাক্তার দেখাও, আমাকে কেন জ্বালাচ্ছ? এই অসুখ যদি কোনো ডাক্তারকে দিয়ে সারিয়ে তোলা যেত, তাহলে কবেই চলে যেতাম সেখানে। প্রিয়া এবার একটু চিন্তায় পড়ে গেল। কি বলছে অন্তু, বড় কোনো অসুখ হলো নাকি? এসব চিন্তা মাথায় আসতেই উদ্বিগ্ন হয়ে বলল। কি হয়েছে তোমার? বড় কোনো রোগ হয়েছে? অন্তু হাসলো প্রিয়ার চিন্তায়, বলল। অনেক বড় রোগ হয়েছে। এ রোগ নির্দিষ্ট মানুষ ছাড়া ঠিক হবে না। অন্তুর হাসির শব্দ শুনতে পেয়ে প্রিয়া ভাবলো অন্তু ওর সাথে মজা করছে। কটমঠিয়ে বলল। তোমার কি আর কোনো কাজ নেই? এত রাতে কেন বেহুদা প্যাচাল পারছো আমার সাথে? ফোন রাখো। আগে তুই বল, তুই এখন ফোন রেখে ঘুমাবি? আমি যা ইচ্ছে তাই করবো, তুমি ঘুমাও। তোমাকে কে বারণ করেছে? তুই যা ইচ্ছা তাই করতে পারবি না। তোকে ঘুমাতে বলেছি, তুই ঘুমাবি, ব্যাস। ঘুমাবো না? কিসের অধিকার দেখাও তুমি আমার উপরে? অদৃশ্য অধিকার, যে অধিকার কখনো তোর চোখে পড়বে না। তুই এখন ফোন রেখে ঘুমাবি, নয়তো তোর ফোন কি করে নিয়ে যেতে হয় আমার জানা আছে। প্রিয়ার কিছু বলতে দিল না। অন্তুকে ফোনটা কেটে দিল নিজ থেকে। কল কেটে মেসেঞ্জারে হৃদয়ের আইডিতে গিয়ে দেখলো সে 5 মিনিট আগে অফলাইন হয়ে গেছে। কিবোর্ডের লেখাটাও আর সেন্ড করা হলো না। যেটুকু লিখেছিল ওটুকুও কেটে দিল। সব রাগ গিয়ে পড়ছে অন্তুর ওপর। ও বেশি বাড়াবাড়ি না করলে আজকেই সব হয়ে যেত। রাগ করে নেট অফ করে ফোনটা বালিশের পাশে রেখে শুয়ে পড়ল। মনে মনে 101টা গালি দিতে থাকলো অন্তুকে। আজকের সকালেও আকাশটা ঘুমোট বেঁধে আছে। সূর্যের দেখা নেই, আকাশে কালো মেঘের ঘনঘটা। পূর্বের জানালাটা দিয়ে শীতল হাওয়া প্রবেশ করছে রোমে। হালকা শীত অনুভব করে পার্থ গায়ে কম্বলটা আরও ভালো করে জড়িয়ে নিল গায়ে। আজকেও সোফায় শুতে হয়েছে তাকে। এতটুকু জায়গায় ভালোভাবে শুয়ে থাকতেও পারছে না। হঠাৎ ঘুমের মধ্যেই অনুভব করলো পায়ের কাছে নরম কিছু একটা আছে। বেশ গরমও জিনিসটা। পুরো শরীরে শীত করলেও পায়ের কাছটা একদম গরম হয়ে আছে। পার্থর ঘুম ভেঙে যায়। মাথা উঁচিয়ে পায়ের দিকে তাকালো। এলাচি পার্থের পায়ের উপর খাপটি মেরে শুয়ে আছে। এলাচিকে দেখেই ভয়ে ওই বলে চিৎকার দিয়ে পা ঝাড়া দিল। পার্থর ঝাড়ায় এলাচি ছিটকে গিয়ে ফ্লোরে পড়ল। বিড়ালটা ব্যথা পেয়ে শব্দ করে ডেকে উঠল। পার্থ চেঁচিয়ে উঠল। পুষ্প, এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরাবি এটাকে, নয়তো তোকে সহ তোর বিড়ালকে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবো।
এলাচের পড়ার শব্দ আর পাথর চেঁচানোর শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল পুষ্পর। ধপ করে শোয়া থেকে উঠে বসলো। ফ্লোরে প্রিয় বিড়াল ছানাকে পড়ে থাকতে দেখে অসুস্থ শরীরেই বিছানা থেকে উঠে দৌড়ে এলো। ফ্লোর থেকে এলাচিকে উঠিয়ে দেখলো কোথাও লেগেছে নাকি। হাত দিয়ে আদর করে বলল, এলাচি, বাচ্চা আমার বেশি ব্যথা লেগেছে? পার্থর দিকে তাকিয়ে কঠ মঠিয়ে বলল, আপনি কোন ধরনের মানুষ? একটা বোবা প্রাণীও, তার উপরেও একটু মায়া হয় না আপনার? মানুষের উপর তো কখনো মায়া দেখানি না, একটা প্রাণীর উপরে কোনো মায়া দয়া হয় না আপনার? মাত্র ঘুম থেকে উঠেছে পার্থ, তাই ওই বিড়ালের জন্য সকাল সকাল মেজাজটাই চড়ে গেছে একদম। চোখ মুখে বিরক্তি ভাব নিয়ে বলল, না হয় না, আমার মাঝে এত দয়া মায়া নেই যে অন্যের প্রতি মায়া আসবে। যেমন উদ্ভট তুই, তেমন উদ্ভট তোর বিড়াল, তেমনই উদ্ভট তার নাম। আমাদের মাঝে উদ্ভটে কি দেখলেন আপনি? তুই আর তোর বিড়াল দুটোকেই সহ্য হয় না আমার, অথচ দুজনেই আমার আশেপাশে ঘুরে বেড়াস। তার উপর ফালতু একটা নাম দিয়ে রেখেছিস বিড়ালের। ওর নামে আবার আপনার কি ক্ষতি করলো? এলাচি চিনিস? কি জিনিস জানিস? ওটার কি বিশ্রী গন্ধ, সেই বিশ্রী একটা জিনিসের নাম তোর বিড়ালের দিয়ে রেখেছিস। সরা সামনে থেকে। এত যে বিশ্রী বলছেন, ওই এলাচি ছাড়া খাবার খেয়ে দেখেন না, ফ্লেভার আসবে আর না টেস্ট। জিনিসের একটা দোষ ধরে বসে থাকলে চলে না, বুঝলেন? যার একটা দোষ আছে তার হাজারটা গুণও থাকে। পার্থ সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে উপহাস করে বলল, হ্যাঁ, তোর আর তোর বিড়ালের তো হাজার হাজার গুণ, গুণ দিয়ে ভরিয়ে রেখেছিস আমার জীবন। অবশ্যই, কিন্তু আফসোস আপনার চোখে আমাদের গুণটা দেখা যায় না। লাইফটাকে তো হেল করে রেখেছিস, চোখে পড়বে কি করে? পুষ্প সামান্য হেসে বলল, বিয়ের রাতে তো আপনি বলেছিলেন যে আমার জীবনটাকে আপনি হেল্প করবেন, তাহলে আমি কি করে করলাম? এই দায়িত্বটা তো আপনিই নিয়ে রেখেছেন। পার্থ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। পুষ্পর মুখোমুখি দাঁড়িয়ে ঠেস দিয়ে বলল, গন্ডারের চামড়া বলতে একটা জিনিস আছে, জানিস তো? তোর চামড়াটাও তাই। এই জন্যই দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারছি না, কারণ তোর গায়েই লাগে না কিছু। পুষ্প কথাটা কিভাবে নিল বোঝা গেল না। সে হেসে হেসে নির্দ্বিধায় বলল, ঠিকই বলেছেন, চামড়াটা এত শক্ত না হলে এ পর্যন্ত টিকতেই পারতাম না। কতগুলো আঘাত পেলাম, ইভেন এখনো পেয়েই যাচ্ছি, কিন্তু আমার চামড়া তো শক্ত, তাই আমার গায়েই লাগে না, শুধু মনে লাগে। কারণ মনটা তো আর এত মোটা চামড়া দিয়ে ঢাকা না, সেখানে ক্ষতগুলো, আঘাতগুলো লেগে একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এক হিসেবে আপনিই ঠিক আছেন, আপনার মনটা তো পাথর দিয়ে তৈরি, আর পাথর কখনো নরম হয় না। তোকেও একটা বুদ্ধি দেই, মনটাকে পাথর করে নে, বেঁচে যাবি। নরম মন নিয়ে বেশি দিন বাঁচতে পারবি না। পাথরকে যে ভেঙে টুকরো টুকরো করা যায় সেটা হয়তো আপনার অজানা। আমি যেমন আছি তেমনই ঠিক আছি। ওকে, অ্যাজ ইউর উইশ। সকালবেলায় পার্থ আর কথা বাড়ালো না। এমনিতেও এই মেয়েকে একটা বলে 10টা শুনিয়ে দেয়। অযথা বকবক শোনার চেয়ে এর থেকে দূরে থাকাই বেটার। গায়ে যেই কম্বলটা জড়ানো ছিল সেটা উঠিয়ে পুষ্পর মুখে ছুঁড়ে মেরে বলল, এটাকে নিয়ে ভালো করে পরিষ্কার করে দিবি, তোর গুণবতী বিড়ালের লোম লেগে গেছে এতে। মুখের উপর ফেলে রেখেই চলে গেল ওয়াশরুমের দিকে। পুষ্প পার্থর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আপনাকে ভালোবাসতে হবেই পার্থ ভাই, তা না হলে বুঝবেন কি করে ভালোবাসা কত কষ্টের। আপনাকে আমি ভোগাবো, যেভাবে আপনি আমাকে আপনার প্রেম তৃষ্ণায় ভোগাচ্ছেন, ঠিক একইভাবে আপনাকে আমার আমরণ তৃষ্ণায়, প্রেম তৃষ্ণায় ভোগাবো আমি। সকাল 9টা বাজে। ডাইনিং টেবিলে বসে আছি সবাই, শুধু অহনা বেগম, আশরাফ সাহেব এবং পার্থ বাদে। অহনা এবং আশরাফ সকাল সকাল চলে গেছেন অফিসে। ভাইয়ের মেয়ে এসেছে, তার সাথে ভালোভাবে একটু কথাও বলতে পারেনি। অফিসে কাজের এত চাপ যে সারাদিন অফিসেই কাটিয়ে দিতে হয় তাদের। পার্থ হয়তো রুমে আছে, একটু পরেই চলে আসবে, কারণ সারাদিন সে যেখানেই থাকুক সকালের নাস্তাটা মায়ের সাথেই করবে। পুষ্প সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। প্রিয়া ডাইনিংয়ে বসে বসে ঝিমাচ্ছে। অন্তু পা দিয়ে প্রিয়ার পায়ে লাথি দিয়ে বলল, খাবার টেবিলে বসে বসে ঝিমাচ্ছিস কেন? সারা রাত চুরি করিস? পড়ালেখাও তো করিস না, তাহলে রাতে ঘুমাস না কেন? পুষ্পাপু ওর ফোন নিয়ে যাও ওর কাছ থেকে, তাহলেই ঠিক হবে ও। প্রিয়ার ঘুম শেষ। ঝিমাতে থাকা শরীরে আচানকই জোর চলে এলো। খুব ঝেড়ে বলল, তুমি চুপ করবে? আমার প্রতিটা জিনিসই তোমার সমস্যা। আমি ঘুমালেও দোষ, না ঘুমালেও দোষ। আর আমার ফোন নিবে কেন? এটা আমার ফোন। পুষ্প চেয়ার টেনে বসতে বসতে বলল, অন্তু তো ঠিকই বলেছে, সারা রাত ঘুমানো বাদে ফোন দেখিস বলেই তো ঝিমাচ্ছিস। এরকম চলতে থাকলে সত্যি ফোন নিয়ে নেব, দেখিস তুই। প্রিয়া কথা বাড়ালো না আর, শুধু মুখ বাঁকিয়ে বিড়বিড় করল। আমি ফোন দিলে তো তুমি নিবে। হুট করে সানা বলে উঠল,
তোমরা সবাই পার্থকে ছাড়াই খেতে বসে পড়লে? ওর জন্য কি অপেক্ষাও করতে পারলে না পুষ্প? আফটার অল এখন তোমার হাবিসে আমি, নাকি তোমাদের মাঝে তেমন হাজবেন্ড ওয়াইফ সম্পর্কই নেই? পুষ্প দাঁতে দাঁত চেপে ধরল, পূর্ণিমা বেগমের দিকে একবার তাকালো। তিনি কপাল গুটিয়ে তাকিয়ে আছেন সানার দিকে। পুষ্প জোরপূর্বক হেসে বলল, খাওয়ার সময় হাজবেন্ডের জন্য অপেক্ষা না করলেই যে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয় না, এটা তোমায় কে বললো? শোনো, বোঝা ভালো, বাট অতিরিক্ত বোঝা ভালো না। উনি এক্ষুনি নিচে নামবে। আমি কিন্তু এখনো খাবার নিয়ে নিই আমার প্লেটে। বুদ্ধিটা আমাদের সম্পর্কের মাঝে না খাটিয়ে অন্য কোথাও খাটাও, কাজে আসবে। তখনই উপর থেকে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে আসলো পার্থ। একেবারে ফর্মাল গেট আপে এসেছে, কাঁধে গিটার ঝুলিয়ে রেখেছে। সে এসেই মায়ের বাসে চাইতে নিয়ে বসে পড়ল, গিটারটা নামিয়ে রাখলো নিচে। পুষ্প উঠল পার্থর প্লেটে খাবার দেওয়ার জন্য, কিন্তু পার্থ তার আগেই নিজের প্লেটে নিজের খাবার তুলে নিল। পুষ্প আর এগোলো না। পূর্ণিমা বেগম ছেলেকে প্রশ্ন করলেন, এখনো কোথায় যাবে গিটার নিয়ে? স্টুডিওতে যাব মা। আজ নাকি পুষ্প সেমিস্টার ফি দিতে যেতে হবে। আরও কি কি কাজ আছে ভার্সিটিতে, ওর সাথে তুই একটু যা বাবা। পার্থ পুষ্পর দিকে তাকালো, ভ্রু উড়িয়ে বলল। তোর সেমিস্টার? পুষ্প শুধু বলল। হুম। তাহলে টাকা নিয়ে। পার্থকে কিছু বলতে না দিয়ে পুষ্প বলল, টাকা তো আপনি দিয়েছেন। আমি বলেছি তো বড় আম্মুকে, আমি বলেছি সেমিস্টার ফি এর টাকা আপনি আমাকে কাল রাতেই দিয়েছেন। পার্থর ভ্রু কুঁচকে এলো, সন্ধিহান গলায় বলল। আমি কখন? এবারও কথা সম্পূর্ণ করতে দিল না, তার আগেই কথা ঢাকতে বলল। আরে আপনাকে যেতে হবে না, সমস্যা নেই, আমি গিয়ে দিয়ে আসব। আপনি স্টুডিওতে চলে যান, আর আমি সুরাইয়ার সাথে ভার্সিটিতে গিয়ে সব কমপ্লিট করে আসব। পার্থ হয়তো এবার বুঝলো আসল ঘটনাটা, তবে কিছু বলল না এখনই। পূর্ণিমা বেগম বললেন, তোর শরীরটা এমনিতেই ভালো নেই, পাথর সাথে যা। আসার সময় ডাক্তারের কাছ থেকে মাথার ব্যান্ডেজগুলো খুলে নিয়ে আসিস। প্রার্থ হয়তো স্টুডিওতে যাবে, কাজ আছে হয়তো। আমি সুরাইয়ার সাথে মিলে সব করে নিতে পারবো, তুমি চিন্তা করো না। এমনিতেও কদিন পর থেকে ভার্সিটিতে রেগুলার হতে হবে, অনেকদিন অফ গেছে। আজ ভাবছিলাম ক্লাসটাও করে আসবো। তবুও তুই পার্থর সাথেই যা। পার্থ বাবা, তুই ওকে শুধু একটু দিয়েই আজ, না হলে আমি চিন্তায় থাকবো। এমনিতেই মেয়েটা অসুস্থ, পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি এখন ওকে একা ছাড়তে ভয় করছে। পার্থকে কিছু বলতে না দেখে সানা বলে উঠল, পুষ্পর সাথে তাহলে পিয়া চলে যাক, দুই বোন গেলে সমস্যা হবে না। এরপর পার্থর দিকে তাকিয়ে আবার বলল, পার্থ, আজ না আমাকে শপিং এ যেতে হবে, তুমি বিকেলে ফ্রি আছো তো? ভাবছিলাম বিকেলে তোমার সাথে শপিং এ যাব। পার্থ খাবারে মনোযোগ রেখেই বলল। ফালতু সময় আমার নেই। সানা অপমান বোধ করলেও কিছু বলল না, দাঁতে দাঁত চেপে বসে রইল। ড্রয়িং রুম থেকে ভেসে এলো টিভির আওয়াজ। প্রান্ত খাবার খেয়ে বসে গেছে টিভি দেখতে। সেখান থেকে স্পষ্ট ভেসে আসছে খবর চ্যানেলের উপস্থাপিকার স্পষ্ট আওয়াজ। সিঙ্গার এভান পার্থ চৌধুরী প্রেমের গুঞ্জনে ভাসছে নেট দুনিয়ায়। AM কলেজে এলিগেন্ট রাইডার্সদের কনসার্টের সময় বড়সড় হাঙ্গামা তৈরি হয়। সেখান থেকেই একটা ভিডিও ক্লিপ কাল রাতে নেটে বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় একটা মেয়ের আঘাত লাগায় পার্থ চৌধুরী নিজে গিয়ে মেয়েটাকে কোলে করে বের করে নিয়ে আসে। ভিডিওটা কাল রাতে সম্প্রচার করার পর থেকেই শোনা যাচ্ছে মেয়েটি তার প্রেমিকা। শোনা যায় কলেজ লাইফে তার একটা প্রেমিকা ছিল, এরপর আর কোনো মেয়ের সাথে তাকে দেখা যায়নি। এখন টিভিতে আর কিছু শোনা গেল না। পার্থ গিয়ে টিভিটাই অফ করে দিয়েছে। সবাই স্পষ্ট শুনেছে মহিলার সব কথা। সানা পার্থকে উদ্দেশ্য করে বলল। তার মানে কেউ জানে না তোমাদের বিয়ে হয়েছে? অন্তু বলল, ভাই, তোমার এখন বিয়ের ব্যাপারটা খোলাসা করা উচিত। সবাই তোমার বউকে তোমার প্রেমিকা ভাবছে। পার্থ প্লেটে হাত ধুতে ধুতে বলল। সো হোয়াট? প্রিয়া বলল, তুমি কি চাও না মানুষের ভুল ধারণাটা ভেঙে যাক? তুমি না বললে সবাই তো আর প্রেমিকাই ভাববে? পুষ্প বলল, ভাবতে দে তো, মানুষের কাজই ভাবা। তবুও এখন জানানো উচিত ছিল। পূর্ণিমা বেগমও তাই বললেন। তাই তো, সবাই জানুক তোদের বিয়ে হয়েছে। দরকার হয় আমরা আবার বড় করে অনুষ্ঠান করব। তোদের বিয়ে তো একদম সাদা মাটা হয়েছে। পার্থ বলল, দরকার নেই মা, সবাই এমনিতেই জেনে যাবে। এই বিষয়টা এখানেই শেষ করো। পুষ্প তৈরি হয়ে বাইরে আয়।
তোকে ভার্সিটিতে দিয়ে স্টুডিওতে যেতে হবে আমাকে। পুষ্প অবিশ্বাসের ন্যায় তাকালো পার্থর দিকে। পার্থ যে পুষ্পকে ভার্সিটি দিয়ে আসতে চাইবে তা কল্পনাতীত ছিল। সন্ধিহান গলায় বলল, আপনি যাবেন? তো কি বললাম আমি এখন? সময় নেই আমার, 5 মিনিটের ভেতর বাইরে আসবি। পুষ্পকে আসতে বলে আর সময় নষ্ট করল না। গিটারটা কাঁধে উঠিয়ে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল।